ভাবিয়ে কচ্চামণি কচ্চাতে কিটা করছে, কিটা ফাড়াইছে তে, হ্যাঁ জানা দরকার আছে। তোর কিন্তু বদনাম করে লাইব, বেড়িয়াইতের দোষ হন, বেড়িয়াইতের জীবন। তুমি খালি মুখ দিয়া কও, বাকিটা আমরা দিতে বুঝে যাবো তোমার বাইয়া আছে। তুমি ডরাইও না, কও ও তুষার থেকে কিটা করছে, কি বরফ টরফ। আচ্ছা কও না কুদ্দু। তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই, এবং এনসিপি যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না। আমি ওয়ার্ন করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। এতটুকু অংশ যারা দেখছেন বুঝতেই পারছেন যে কি নিয়ে আমরা কথা বলছি আর কি নিয়ে। এই মুহূর্তে মাঠটা গরম আছে, কথা হচ্ছে এনসিপির ব্লুটুথ বয় তুষারকে নিয়ে। দর্শক, এই মুহূর্তে তুষার এবং নীলা, এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল নিজের মুখেই বলল তুষার কোন কোন দুষ্ট দুষ্ট ভিডিও পাঠাইছে। পোলাপাইন মানুষ এরকম একটু একটু করে প্যাম্পিরিতির মধ্যে চলে কি। আচ্ছা যাই হোক, এখন হঠাৎ করে কেন আবার এই ঝামেলাটা পাকাইলো? তুষার প্রমাণ করতে চায় নীলা একটা বাজে মেয়ে, আর নীলা প্রমাণ করতে চায় তুষার একটা বাজে ছেলে। তো এই বাজে ছেলে মেয়ে দুজনে কিন্তু এনসিপির খুবই বড় একটা পোস্টে আগে হোল্ড করতো। তুষার এখনো বিভিন্ন জায়গায় ওই যে একটা ডায়লগ শুনছিলাম, কয় মানুষ আমার অপমান করে, আমার কাছে টাকা পয়সা ইজ্জত নাই, তারপরে বিষয়টা আমার ফিল হয় না। আমার রক্তের মধ্যে একটা ভাইরাস আছে যে অপমান ফিল করতে পারে না। তুষারের রক্তে সম্ভবত এরকম ভাইরাস আছে নাকি নীলার রক্তে, তারা একে অপরকে প্রমাণ করতে চায় যে কার মান সম্মান নাই। গেল কয়েকদিন আগে আপনার এই সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফরমে গার্জিয়ানের যে জায়গাটা, কোথাও বাবা লেখা থাকে, কোথাও স্বামী লেখা থাকে, তো স্বামীর নামের জায়গায় দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নাম লেখা হয়েছিল। এই ঘটনাকে জালিয়াতি এবং মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন এই নেত্রী। আর একটা ফরম তিনি আজকে প্রকাশ করেছেন, যেটার ছবি আপনারাও দেখেছেন। তার বক্তব্য হচ্ছে যে আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম, নিজের নাম পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর উপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো ভুল নয়, এটা আইনগতভাবে একটা জালিয়াতি। বাংলাদেশ দণ্ডবিধির 468, 471 ধারায় স্পষ্টভাবে বলা আছে, প্রমাণ হিসাবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া বাংলাদেশ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয়, এটা আমার মানবাধিকার লঙ্ঘন। তারপর তিনি ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর ধারা 3, 5, 12 ও 22 অনুযায়ী তার মর্যাদা, গোপনীয়তা, আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তুষারের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে চাচ্ছেন। এখন আসলে ঘটছে কি এই মুহূর্তে? এই সারোয়ার তুষার ছেলেটা দেখা প্রথম দিকে যেরকম মনে হয়েছে আর সর্বশেষ যেরকম মনে হচ্ছে, এই মনে হওয়া হয়ের মধ্যে আবার দুইটা টিম তৈরি হয়েছে। একদল বলছে তুষার কি এমনি এমনি উঠছে, তুষার কি তোমার এমনি এমনি ভিডিও পাঠাইছে। আরেক দল বলতেছে ছেলেটা খারাপ, সে এমনিই পাঠাইছে। আরেক দল বলতে আছে যে এক হাতে ভাই তালি বাজা নাই, হাত দুইটাই কিন্তু তালি বাজাইতে কাজে লাগছে। এখন যখন হিসাবে বনে না, তখন ওই যে আইনের মারপ্যাচ এগুলাকে সামনে নিয়ে আসা হয়। বাংলাদেশে একটা জিনিস আছে, আমরা বরাবরই একটা জিনিস নিয়ে লড়াই করছি, পুরুষের অধিকার। কোন পুরুষের অধিকার? দেখেন ভাই, যখন প্রেম ভালোবাসা হয়, একটা ছেলে মেয়ের মধ্যে বহুত কিছু ঘটে, এটা এই দেশে এখন খুবই কমন একটা ইস্যু। তো ঘটাঘটির পরে যখন কোনো ভেজাল তৈরি হয়, তখন অলওয়েজ নারী নির্যাতন, নারী অধিকার বইলা এই নীলা ইসরাফিলের মতন অনেকেই এটার পক্ষে আওয়াজ তোলেন, আর তুষাররা বাটে পড়েন। তবে তুষারেরও একটু সাবধান থাকা উচিত ছিল। এমন একটা দলের এমন একটা পোস্ট তিনি হোল্ড করেন যে তাকে বহুত হিসাব নিকেশ করা, চলাফেরা করা দরকার ছিল। এই ঘটনায় ওই যে রক্তের মধ্যে মান সম্মান কোনটা, এটা আইডেন্টিফাই করার মতন যে একটা জিনিস থাকে, সেটা সম্ভবত নাই, যার কারণে কেউই বুঝতেছে না এই খেলাতে কার আসলে মান সম্মান যাচ্ছে। তবে এই দেশের জাতি অপেক্ষায় আছে তুষারের সেই ভিডিও দেখার অপেক্ষা, আমার ধারণা আর কি। কারণ জাতি বড় বিনোদন চায়, দেশে তো বিনোদনের অভাব নাই। বিশ্ববিদ্যালয় অঙ্গনে বা আপনার কি বলে যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির একটা দুর্দিন কিন্তু শুরু হচ্ছে। আর এই মানে কি বলে যে দুর্দিনের প্রথম যারা বাটে পড়তে যাচ্ছে বা বাটে পড়ছে, সেটা হচ্ছে ছাত্রদল। ছাত্র শিবির এখনো ওইভাবে বাটে পড়ে নাই, তবে তারাও বাটে পড়বে। কারণ অলরেডি ছাত্র শিবিরকে মানে তাদের দেওয়া আবাসিক হলগুলোতে যে পানির ফিল্টার পাবলিকটা মানে সাধারণ শিক্ষার্থীরা টাইনা হ্যাসরাইয়া গেটের বাইরে ফালাইছে। তো সেখান থেকে একটা জিনিস তো শিওর, তারা বলছিল যে আজকে
ফিল্টার দিছে, কালকে ফিল্টার দিয়ে অস্ত্র ঢুকাবে, বুঝতে পারছেন? সো অনেক কিছু কিন্তু এখানে কনফ্লিক্ট। তবে এই ঘটনাগুলোর প্রথম যারা সবচেয়ে বেশি এই মুহূর্তে টার্গেটেড হয়ে গেছেন বা ঝামেলাগুলোর প্রথম ধাপটা পোয়াতে হচ্ছে ছাত্র দলের। ঢাবির ঘটনা শেষ হইতে না হইতে এবার যাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আপনার ছাত্রদল তাদের হল কমিটি দিয়েছে, আর হল কমিটি দেওয়ার পরে ঢাবির দেখা দেখি জাবিতেও একই আওয়াজ আপনার আমরা স্লোগান শুনতে পেলাম, 1 2 3 4 হল পলিটিক্স নো মোর। হল পলিটিক্স এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। হল পলিটিক্স এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বুঝতে পারছেন যে কি পরিমাণ ভাঙাভাঙি বা গুড়াগুড়ির জন্য এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা শক্ত অবস্থানে গেছেন। এখন এখানে শিবির কি কানেক্টেড গুপ্তভাবে? কারণ হলে শিবিরের নাকি কোনো কমিটি নাই, তারা খ্যাতমত করার জন্য পানির ফিল্টার দিছে, কিন্তু হলে কোনো কমিটি নেই। তারা মনে করে হলে ছাত্র রাজনীতির দরকারও নাই, রাজনীতি হবে শিক্ষাঙ্গনে বা ক্যাম্পাসে। যাই হোক, আপনার গতকালকে রাতে, গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হল থেকে প্রথম শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। সেই মিছিলটি সবগুলো যে হল আছে আবাসিক হল, সেই হলগুলোকে প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করার সময় বিভিন্ন হল থেকে আবার অনেক ছাত্র এসে এই মিছিলে যোগ দেন। এরপর মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন উপাচার্য মোহাম্মদ কামরুল হাসান। এই সময় জাবির শিক্ষার্থীরা তার কাছে 6 দফা দাবি জানায়। দাবিগুলো হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সব হলে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে, ভবিষ্যতে হলে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শিক্ষার্থী এবং গণরুম ও গ্যাস্ট্রুম রেগিং সংস্কৃতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তির সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে। অতি দ্রুত হল সংসদ গঠন করে শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করা। রাজনৈতিক সংগঠনের যে কোনো উপহার সামগ্রী একমাত্র হল প্রশাসনের মাধ্যমে প্রদান এবং এতে ওই সংগঠনের নাম বা কোনো চিহ্ন ব্যবহার না করা। হলের আভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ। হলের মেয়াদ উত্তীর্ণ ছাত্রদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা। খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে। তবে এখানে রাজনৈতিকভাবে শিবির যে পানির ফিল্টার দিছে, এটাতে একটু ডিস্টার্ব হবে। এখন যদি কেউ তো এটাকে প্রশাসনকে দিতে হবে, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা নামটাম লোগোটোগো তুইলা গোপনীয় কর্মকাণ্ড হিসাবে এটা সামনে নিয়ে আসবে, সবাই পানি খাবে, কিন্তু সেখানে বুঝতে পারবেন এই পানিটা আসলে কার তরফ থেকে আসছে। আর যেটা বলা হয়েছে যে গ্যাস্ট্রুম, খুবই বাজে একটা অভ্যাস। মেয়াদ উত্তীর্ণ ছাত্ররা মানে শত শত এইসব ঘটনা গত 52-53 বছরই হয়তো আমরা দেখে আসছি। এগুলোর আসলে পরিবর্তন দরকার। তারপর হলের কোনো ইস্যুতে বাহিরের স্টুডেন্টদের অযাচিত হস্তক্ষেপ, মানে যেই ছাত্রটা হলে থাকে না, সে আইসা হলের কোনো একটা ইস্যুতে দুজন ছাত্রের মধ্যে ভেজাল হয়েছে, একজন তো পলিটিক্যালি কানেক্টেড অথবা ভাইয়ের কাছের লোক, সে আইনা বাকিদেরকে এখানে হলে ঢুকাচ্ছে, সাধারণ ছাত্রছাত্রীরা ভয়ে কোনো মুখ খুলছে না। এরকম কিন্তু এটা অহরহ ঘটনা ঘটছে। তো হল পলিটিক্সটা আসলেই এই মুহূর্তে আমারও মনে হয় যেগুলো বন্ধ করা, শিক্ষাঙ্গনে রাজনীতি করেন আপনারা সেটা আলাদা, কিন্তু হলের মধ্যে এই কালচারটা কোথাও না কোথাও বিলুপ্ত হওয়া উচিত। এবং যদি এটা এবার হয়, আগামী দিনে কেউ এটা করতে পারবে না। কারণ বর্তমানে ছাত্র রাজনীতিতে তো ভালো কিছু আসলে দেশে হয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগরে পরিণতি আনার জন্য একটা বড় ভূমিকা রাখছিল। পজিটিভ পোলাপের নাম তো আলোচনায় আসে না। আপনি যত ভালো করবেন, ভালো কাজ তো সামনে আসবে না, আসবে খারাপটাই।